খানাখন্দ যানজট আর সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় নাকাল উত্তরখান দক্ষিণখানবাসী। ভোগান্তি বাড়াচ্ছে সড়ক ও ড্রেনেজ সংস্কার কাজের ধীরগতি। এই এলাকায় দুর্ভোগের কথা আর কি বলবো, একটু বর্ষা হলেই হাঁটু পানি। বৃষ্টি হলে চরম অবস্থা, কারণ হাঁটু সমান পানি থাকে। এই যে ড্রেনগুলো, এগুলো একটা রিস্ক, একটা হ্যাজার্ড। মানুষজন যাইতে পারে না, একটা রুগী যাইতে পারে না, একটা মানুষ যাইতে পারে না, রাস্তার কি অবস্থা দেন। হাম ও উপসর্গে ময়মনসিংহে আরো 2 শিশুর মৃত্যু। এ পর্যন্ত জেলায় মারা গেছে 31 জন। ক্যাম্পেইনে বাদ পড়াদেরও টিকা দেওয়া হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দীর্ঘ 9 বছর পর চীন যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাল শি জিনপিং এর সাথে বৈঠক। হরমুজ প্রণালী ইস্যুতে চাওয়া হতে পারে বেইজিং এর সহায়তা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে, আর আপনাদের সাথে আছি আমি মশিউর অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। তিলোত্তমা ঢাকা, 2 কোটির বেশি মানুষের আবাস। এই মহানগরে যারা বসবাস করেন এক এক এলাকায়, তাদের উপলব্ধি এক এক রকম। কোথাও পানি বা গ্যাসের সংকট, আবার কোথাও ঘিঞ্জি, যানজট কিংবা চাঁদাবাজি। মহানগরের বিভিন্ন প্রান্তের ছোট বড় সমস্যা, নাগরিক ভোগান্তি নিয়ে ধারাবাহিকভাবে আমরা তুলে ধরছি কেমন আছি ঢাকায়। আজ থাকছে উত্তরখান ও দক্ষিণখানের খানাখন্দ, যানজট আর সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার খবর। এমনিতেই এই এলাকায় দুর্ভোগের শেষ নেই বাসিন্দাদের। নতুন করে ভোগান্তি বাড়িয়েছে বিভিন্ন সড়ক সংস্কার আর ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কাজ। ফয়সাল মাহমুদের রিপোর্ট, ক্যামেরা ছিলেন নাহিদ ইসলাম। শীত, গ্রীষ্ম, বর্ষা ঋতু পরিবর্তন হলেও সড়কের এই করুণ চেহারা যেন বদলায় না। শুকনো মৌসুমে ধুলোর রাজ্য, আর বাকি সময়ে কাদা পানিতে চলাচল দেয়। অথচ এই পথের দুপাশেই কয়েকটি স্কুল, কলেজ, মসজিদ আর গণকবরস্থান। কিছু দূর এগুলেই দক্ষিণখান থানা। খানাখন্দের এই সড়ক ধরে কয়েক হাজার মানুষের নিত্য যাতায়াত। এই এলাকায় দুর্ভোগের কথা আর কি বলবো, একটু বর্ষা হলেই হাঁটু পানি। বৃষ্টি হলে চরম অবস্থা, কারণ হাঁটু সমান পানি থাকে। এই যে ড্রেনগুলো, এগুলো একটা রিস্ক, একটা হ্যাজার্ড। এই হ্যাজার্ড দিয়ে যাওয়ার সময় অনেক মানুষ ড্রেনে পড়ে যায়, রিক্সা উল্টে যায়। কলেজ আসতে অনেক লেট হয়, আর বৃষ্টি পড়লে তো রাস্তাতে চলাচল করাই যায় না। সমস্যা শেষ নাই, মানুষের যে কি পরিমাণ ভোগান্তিতে আছে এটা বলে শেষ করা যাবে না। একই চিত্র এয়ারপোর্ট রোডের পশ্চিমের এলাকা বাউনিয়ায়। 2016 সালে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হয়েছিল এই এলাকা, কিন্তু বছর জুড়ে সড়ক খোঁড়াখুড়ি আর সৃষ্ট জলাবদ্ধতায় নাকাল স্থানীয়রা। আমাদের বাউনিয়ার রাস্তাটা যেন অতি শীঘ্রই ভালোভাবে সুন্দরভাবে ড্রেন রাস্তাটা করে দেয়, আমরা পানিতে ডুবে থাকি। এত সরকার গেল, আজও পর্যন্ত এই রাস্তার কোনো হয়নি। যত লোককে জিজ্ঞেস করে না, আজীবনই এই রাস্তা এরকম। গতকালকেও দেখছি কয়েকটা গাড়ি উল্টে যেতে, ওই আসলে এইটাতে নজর দেওয়ার মনে হয় কেউ নেই। এমনিতেই তো আমরা ভোগান্তির মধ্যে আছি, তো আবার এখানে ওয়াসার লাইন ঢুকায়, গ্যাসের লাইন ঢুকায়, বেহাল অবস্থা। দক্ষিণখান ও উত্তরখান সহ ডিএনসিসিতে নতুন যুক্ত হওয়া 18টি ওয়ার্ডের উন্নয়নে 2022 সালে একটি প্রকল্প নেওয়া হয়, কিন্তু আজও সেই প্রকল্পের কাজ শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর এই অঞ্চলে শুরু হয়েছে উন্নয়ন প্রকল্প, তবে সেই উন্নয়নের ফলে খুশির পরিবর্তে চরম দুর্ভোগ নিয়ে এসেছে এই অঞ্চলের মানুষের মাঝে। তারা বলছেন এর অন্যতম কারণ প্রকল্পের ধীরগতি। এই তো আজকে পরীক্ষা ছিল, আজকে আবার লেট হয়ে গেছিলাম, 1 ঘন্টা লাগছিল আসতে। সবসময় মানে কাজটা শুরু করা হয়, কিন্তু কোনো সময় কাজের ডেস্টিনেশনে পৌঁছাতে পারে না। প্রায় 2-3 বছর ধরে রাস্তা প্রত্যেকটা কাটে কাটে একটু হালাইতো। 7 দিন কাম করলে 12 দিন কাম করে না, মানুষজন যাইতে পারে না, একটা রুগী যাইতে পারে না, একটা মানুষ যাইতে পারে না, রাস্তার কি অবস্থা দেন। আমাদের কাজ চলমান, কিন্তু বৃষ্টির জন্য কাজ করতে পারতেছি না। এখন কাজ চলতেছে, যে সমস্যা আছে সমস্যার সমাধান করেই তো কাজ করতে হচ্ছে। জনভোগান্তি কমাতে ঘনবসতিপূর্ণ এলাকায় উন্নয়ন প্রকল্পগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত শেষ করার তাগিদ এই নগর পরিকল্পনাবিদের।
প্রকল্পের মেয়াদ শেষ, এখনও প্রকল্প হলো না, তার মানে কি মানুষের সাফারিংসটাও ক্রমান্বয়ে বাড়ছে। বর্ষায় তো একদমই এই এলাকার মানুষজন আসলে কোনোভাবেই এখানে বাঁচা বা চলাচলের মতো কোনো পরিবেশ নাই। তাহলে এই ধরনের এলাকায় যখন আমরা প্রকল্প নিব, সর্বোচ্চ প্রাধিকার থাকা উচিত যথাসময়ে শেষ করা। এত যখন সমস্যা, সমাধানের দায়িত্ব কার, কি বলবেন নগর অভিভাবক? ধীরগতি মাঝে মাঝে হয় না সেটা আমি বলবো না, এটা একটা কর্মযোগ্য, এখানে একটা বিশাল আর্থিক একটা ফান্ডের প্রয়োজন আছে। ফান্ড সম্বন্ধে আপনাদের অবগত আছেন, সেই সমস্যাটাকে নিয়ে আমরা মোকাবেলা করছি, আশা করছি এটা অচিরেই কেটে যাবে। ডিএনসিসির নতুন এলাকাগুলোতে উন্নয়ন ত্বরান্বিত করতে নগরবাসীকে নিয়মিত হোল্ডিং ট্যাক্স ও রাজস্ব পরিশোধের আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এই বিষয়ে আরও তথ্য জানবো উত্তরার দক্ষিণ খান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এই প্রতিবেদনটি করাই আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, দক্ষিণখানবাসীদের উত্তরখানবাসীদের দুর্ভোগ তো আপনি তুলে ধরেছেন আপনার প্রতিবেদনে। সামগ্রিক পরিস্থিতি দেখে সেখানে চলাচলের রাস্তাও দেখতে পাচ্ছিলাম না। সমাধানে কর্তৃপক্ষ কতটা উদ্যোগ নিয়েছে, কতদিন সময় লাগতে পারে? অনেক মূলত দক্ষিণখান উত্তরখান সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত যে নতুন 18টি ওয়ার্ড রয়েছে, সেই 18টি ওয়ার্ডেই কিন্তু কীরকম দুর্ভোগ দুর্দশায় দিন কাটছে মানুষের। গত 10 বছর আগে এই অন্তর্ভুক্তি হলেও এখনও পর্যন্ত তাদের এই যে দুর্ভোগ সেটি কিন্তু কাটেনি। তো সেই জায়গা থেকে 2022 সালে নগর উন্নয়নের পরিকল্পনা থেকেই একটি বড় প্রকল্প নেওয়া হয়েছিল এই 18টি ওয়ার্ডকে ঘিরে। তো সে জায়গায় সেই প্রকল্প কিন্তু এখনও চলমান রয়েছে, যদিও নির্ধারিত 3 বছরের কথা বলা হয়েছিল যে এই 3 বছরের মধ্যে প্রকল্প শেষ করার কথা। সে জায়গায় 2022 থেকে এখন প্রায় 26 সাল চলছে, এখনও পর্যন্ত সেই প্রকল্পগুলো চলছে। আমরা এই দক্ষিণখান উত্তরখানের বিভিন্ন এলাকা ঘুরে দেখছিলাম, কোথাও অর্ধেক সংস্কার হয়েছে রাস্তা, কোথাও কেটে ফেলে রাখা হয়েছে, কিংবা কোথাও একদিন কাজ করে তো 5 দিন বন্ধ থাকে। এরকমভাবেই আসলে দুর্ভোগের যে মাত্রা সেটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। এবং আমি এই মুহূর্তে যে রাস্তায় দাঁড়িয়ে আছি, দক্ষিণখানের গণকবরস্থান রোড, এখানের আশেপাশে বেশ কিছু স্কুল কলেজ রয়েছে এবং মসজিদ রয়েছে এবং একটি দক্ষিণখান থানা রয়েছে। প্রায় হাজার হাজার মানুষের প্রতিদিনকার যাতায়াত, কিন্তু এই রাস্তা নিয়ে সাধারণ মানুষের একটু অভিযোগ রয়েছে দীর্ঘদিনের, যে কোনো সরকারই এই রাস্তার উন্নয়নে কোনো কাজ করেনি। যেমন ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে জলাবদ্ধতা, এইগুলোর দিকে আসলে তারা বারবার আবেদন করার পরেও কোনো সমাধান এখনও পর্যন্ত পায়নি। আমরা এই বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের যিনি বর্তমান প্রশাসক রয়েছেন তারও দৃষ্টি আকর্ষণ করেছিলাম। তারা বলছেন যে আসলে তাদের যে অর্থনৈতিক সংকট রয়েছে, সেই সংকটের কারণেই মূলত এই যে প্রকল্পগুলো কিংবা এই যে সংস্কারবিহীন যে সড়কগুলো রয়েছে, সেগুলো মূলত তারা সংস্কার করতে তাদের বিলম্বিত হচ্ছে। এবং সেজন্য তারা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত যে সকল নগরবাসী রয়েছেন তাদেরকে ট্যাক্স কিংবা তাদের যে হোল্ডিং ট্যাক্স সেগুলো দেওয়ার জন্য তারা বলেছেন। তবে এখন দ্রুত সময়ের মধ্যে আসলে সমাধান এখনও পর্যন্ত দেখার কোনো সম্ভাবনা নেই। হয়তো এগুলো পরিকল্পনা হবে, তারপরে এই সড়কগুলো বাস্তবায়নের উদ্যোগ নিতে পারে সিটি কর্পোরেশন। তো এই ছিল এখান থেকে। ফয়সাল, এইভাবেই যমুনার টিম পৌঁছে যাক যেখানে জনগণের ভোগান্তি সেখানে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। হাম ও উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় ময়মনসিংহে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। হামের প্রাদুর্ভাব শুরুর পর গত মার্চের 17 তারিখ থেকে এখন পর্যন্ত জেলায় 31 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সেখানে গত 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে 23 জন। অন্যদিকে রাজশাহী মেডিকেলে নতুন রোগীর ভর্তির সংখ্যা 10 জন। হাসপাতালটিতে চিকিৎসাধীন 103 জন। এছাড়া বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে মেঝে কিংবা বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকিও। হামের পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। এবার রাজশাহী থেকে এই পরিস্থিতি, হামের পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত করে নিচ্ছি সহকর্মী তারেক মাহমুদকে। তারেক, আজ হাসপাতালের চিত্র কেমন সে বিষয়টি আপনার মাধ্যমে জানতে চাই। এছাড়াও আক্রান্ত রোগীর চাপ কেমন দেখতে পাচ্ছেন, চিকিৎসকরাই বা কি বলছেন? অনেক আক্রান্ত যে রোগীর সেই চাপটি কিন্তু অনেকটাই কমে এসেছে গত কয়েক মাস থেকে, এবং গত মাস এবং এই মাসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রোগীর চাপ এবং মৃত্যু সংখ্যা অনেকটা কম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম অবস্থায় হামের রোগীর যে চাপ সেটি কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সামাল দিতে না পারলেও
আমরা দেখেছিলাম যে অতিরিক্ত চাপের কারণে আইসিইউতে এবং বেড যে ওয়ার্ডগুলোতে মেঝেতে এবং বারান্দায় কিন্তু বেডে জায়গা না থাকায় ঠাসাঠাসি করে কিন্তু চিকিৎসা নিতে হয়েছে এবং প্রথম অবস্থাতে আমরা দেখেছি যে ভর্তির সংখ্যা বেশি, মৃত্যুর সংখ্যাও কিন্তু বেশি ছিল। এখন কিন্তু সেটি অনেকটাই কমে এসেছে। এর কারণ হিসাবে চিকিৎসকরা যতটুকু বলছেন যে রাজশাহী বিভাগে প্রায় 20,71,000-এর বেশি হামের যে বিশেষ টিকা সেটি কিন্তু রাজশাহী বিভাগে দেওয়া হয়েছে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড, অক্সিজেনের নতুন লাইন, হাসপাতালের নার্স এবং চিকিৎসকদের যে বিশেষ টিম এবং আইসিইউ বেড বাড়ানো সহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করায় কিন্তু এই রাজশাহী বিভাগে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এবং আগে আমরা প্রতিদিনই দেখতাম 2জন 3জন 4জন করে কিন্তু রুগী মারা যেত, এখন কিন্তু সেটি অনেকটাই কমে এসেছে। গত প্রায় 6-7 দিন থেকে কিন্তু মৃত্যুর যে ঘটনা সেটি কিন্তু নেই এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 3টি ওয়ার্ডে আইসোলেশন ওয়ার্ড 10-24 নম্বর ওয়ার্ডে 103 জন রুগী কিন্তু ভর্তি রয়েছেন এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিস্থিতি যদি বলি নানামুখী পদক্ষেপ গ্রহণ করাই কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। অনেক তার আগে আপনাকে ধন্যবাদ। হামের টিকাদান ক্যাম্পেইনে বাদ পড়া শিশুদের দ্রুত টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সিনোভেক ফাউন্ডেশন থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে 3,80,000 ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান অনুষ্ঠানে এইসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান হামের টিকার পর্যাপ্ত মজুদ দেশে রয়েছে। আর মন্ত্রী আরও উল্লেখ করেন যাদের টিকা দেওয়া হয়েছে তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর ধীরে ধীরে সংক্রমণ কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন বিগত 2 সরকার টিকা সংগ্রহ, টিকা দান ও ভিটামিন এ ক্যাম্পেইন পরিচালনায় ব্যর্থ হয়েছে। তিনি বলেন সরকার এখন হাম নিয়ন্ত্রণে বেশি গুরুত্ব দিচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তদন্তের পর যাদের গাফিলতির প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী। এখন আমরা মাইকিং করতেছি পর্যন্ত এলাকায় যারা ভ্যাকসিন পায় না, টার্গেটেড এরিয়ার বাইরে যেসব বেবিরা আছে তাদেরকে ডেকে এনে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করতেছি যাতে করে একটা বাচ্চা নিজের টিকা থেকে বাইরে না পড়ে। আমরা আজকে ৭৬,৬১৬ ভায়াল টেন্টেমাউন্ট 3,83,080 ডোজ আমরা ভ্যাকসিন আজকে হাতে পেয়েছি। আমরা পোলিও ভ্যাকসিনটা আমরা দেওয়া শুরু করব, এটাও দেওয়া কোনো অসুবিধা হবে না। দেশে হাম ও উপসর্গে কিছুতেই ঠেকানো যাচ্ছে না মৃত্যু। প্রতিদিনই প্রাণ হারাচ্ছে শিশুরা। থামছে না সন্তানহারা বাবা মায়ের কান্নার সান্ত্বনা দেওয়ার মতো শেষ ভাষাটুকু হারিয়ে ফেলেছেন স্বজনরাও। দেশ জুড়ে ছোঁয়াচে রোগটির প্রাদুর্ভাবে নাকাল ছোট্ট সোনামণিরা। আমার মেয়ের কথা সামনে মনে করলে কান্দ নাই। আমি আমার মেয়ের কথা মিশার সামনে আনতেই দেন, আমার খুব কষ্টের একটা মেয়ে। বরগুনা সদরের উত্তর লাকুরতলা গ্রামের রবিউল সাথী দম্পতি বিয়ের 4 বছর পর কোল আলো করে আসে এক কন্যা সন্তান। কিছুদিন জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসা দেয়া হয় নিউমোনিয়ার। দ্বিতীয়বার অসুস্থ হলে হামের উপসর্গ আর অবস্থার অবনতি দেখে বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠান চিকিৎসকরা, কিন্তু বাঁচানো যায়নি ছোট্ট ফাতেমাকে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে অসীম শূন্যতা। ভর্তি দেওয়ার পর কয় হামের লক্ষণ বলার পরে বরিশাল রেফার করছে। এই জায়গায় নিয়ে গেছি, নেওয়ার পরে 6 দিন ছিলাম। 6 দিনের দিন আমার বাচ্চা মারা গেছে। যে কিভাবে মরলে, ও কি করে গেলে, কত কষ্ট পাইলে, ও ছোট মানুষ এত কষ্ট কে পাইলে। পাশের গ্রামের জাকির ময়না দম্পতির 13 মাস বয়সী সন্তান জুরাইসও পাড়ি জমিয়েছে না ফেরার দেশে। প্রচণ্ড জ্বর নিয়ে বরগুনা সদর হাসপাতালে 8 দিন চিকিৎসার পর পাঠানো হয় বরিশালে। সেখান থেকে ঢাকায় নিতে বলেন চিকিৎসকরা। শেষমেশ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যায় হামে আক্রান্ত শিশুটি। আমরা বলছি ঢাকা বরিশাল নিয়ে যাম, সে বলছে না এই জায়গায় সুস্থ হইবে। পরে যখন 8 দিন বয়স হয়ে গেছে ওই সময় বেশি অসুস্থ হয়ে গেছে, শ্বাস বাড়ছে, গায়ে র্যাশ উঠছে। আমার যে লক্ষণগুলো সবকিছুই তারে সে দেখছে নিজের চোখে, হেয়ে পর সে ব্যবস্থা করতে পারে নাই। হেয়ে পর ঢাকাতে মৃত্যুর পরে জানা গেছে যে হাম হয়েছে। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বাঁচানো যায়নি চাঁদপুরের ফরিদগঞ্জের 4 মাস বয়সী নুসাইবাকেও। টানা 12 দিন চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন ছিল হামে আক্রান্ত শিশুটি। গত 28 এপ্রিল মৃত্যু হয় নুসাইবার। বাবা প্রবাসে থাকায় সন্তানহারা মাকে আগলে রাখছেন স্বজনরা।
আইসিউ যারা ঢুকায় তারে আর জীবিত বের করে না। 2টা বা 3টা বাচ্চারা দেখছি জীবিত বের করছে, আর সবগুলো বাচ্চা মৃত। আইসিউর ভিতরে থেকেও তো আমাদের প্রায় 8 লাখ খানিকের মতো টাকা খরচ হয়েছে, কিন্তু তারপরেও তো আমরা আমাদের নাতিনকে বাঁচাতে পারি না। এই নানাদপুরের লেগে কত কিছু করছে, আর এই নানাদপুর গেছে গিয়া আমার নাতিনরা আমি জানাফানা করে চিকিৎসা করাইছি, পারলাম না তো 4 লাখ টাকার মতো খরচ হয়েছে, সিটাঙ্গা নিয়েছি, চাঁদপুরে নিয়েছি। কোথাও রাখতাম, যদি আমি ঠেকাটা দিত তাহলে আমার নাতিনটা কোথাও না আল্লাহ বাচ্চা থাকতে বলি। দেশে ছোঁয়াচে এই রোগটিতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। প্রতিদিনই কোল খালি হচ্ছে মায়েদের। এমন অবস্থায় অভিভাবকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। 5 তারিখ থেকেই আমাদের এখানে টিকা কার্যক্রম শুরু হয়েছে, যদিও 5 তারিখ থেকে, বাট আমরা তার আগে থেকেই টিকা কার্যক্রম শুরু করেছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল 97,000-এর মতো, আমরা প্রায় 95%, 96% বাচ্চার মতো আমরা টিকাতে আওতায় নিয়ে আসতে পেরেছি। খিঁচুনি থাকে বা শিশু খেতে পারে না বা সবকিছু বমি করে ফেলে দেয়, এরকম কিছু বিপজ্জনক লক্ষণ থাকলে তাহলে আমরা বলি যে হাসপাতালে নিয়ে আসতে, সঠিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করতে। স্বাস্থ্য বিভাগের হিসাবে প্রাদুর্ভাব শুরুর পর হাম ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত প্রাণ গেছে 4 শতাধিক মানুষের, যাদের বেশিরভাগই শিশু। সাবরিনা লিজা, যমুনা নিউজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে রাস্তা থেকে টেনে হিঁচড়ে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আর ভুক্তভোগী ছাত্রী জানান, গত রাত 11টার দিকে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি, আর এই সময় এক ব্যক্তি তার পিছু নেয়। এক পর্যায়ে পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন সড়কে গেলে তার গলার কাপড় পেঁচিয়ে ধরে অন্ধকারে টেনে হিঁচড়ে নিয়ে যেয়ে ধর্ষণ চেষ্টা করে ওই ব্যক্তি। বিষয়টি টের পেয়ে কয়েকজন ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। অভিযুক্তকে শনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ে যে অংশে এই ক্যামেরাগুলো আছে, কোনো না কোনো ক্যামেরা তো তার ক্লিয়ার ফুটেজ আমরা পেয়ে যাবো, আশা করি, আমি আশাবাদী। সেই ক্ষেত্রে আমরা হয়তো একটু সময় লাগবে, আমি সকলকে আমাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করব। আর ইতিমধ্যেই আপনারা যিনি অপারেশনটা ঘটিয়েছেন তার একটা ছবি আপনারা দেখেছেন। ঈদুল আজহার আর বাকি মাত্র 2 সপ্তাহ। চট্টগ্রামে বসেনি এখন পর্যন্ত অস্থায়ী কোনো পশুর হাট, আর স্থায়ী হাটগুলোতেও শুরু হয়নি বেচাকেনা। তবে বাড়ছে দামের উত্তাপ। গোখাদ্য আর পরিবহন খরচ বৃদ্ধির অজুহাতে গত বছরের তুলনায় গরুর দাম বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছেন বিক্রেতারা। চাহিদার তুলনায় পশুর ঘাটতি মেটাতে ভরসা এখন আশেপাশের জেলা ও উত্তরবঙ্গ। নগরীর সাগরিকায় অবস্থিত স্থায়ী পশুর হাটের চিত্র এটি। নেই ক্রেতা বিক্রেতার হাকডাক। কোরবানের এখনো বাকি আছে প্রায় 2 সপ্তাহ, তাই শেষ মুহূর্তে হাট প্রস্তুতের কাজ সেরে নিচ্ছেন ব্যবসায়ীরা। তবে স্থায়ী পশুর হাট হওয়ায় কেবল কোরবানিই নয়, বিয়ে, মেজবান সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য গরু কিনতে আসছেন অনেকে। কেউ আবার আগে ভাগেই বাজার দর যাচাই করে নিচ্ছেন, কিন্তু বিক্রেতাদের হাঁকা দাম শুনে অনেক ক্রেতারই চোখ কপালে উঠেছে। কোরবান আসতেছে, ঈদের মৌসুম বৌদ্ধ রাখছে, এখন তো মানে এখন বেচতে না পারলে ঈদে তো বেচতে হবে, বেচতে পারবে, সমস্যা নাই, এই জন্য ওরা দাম ধরে রাখছে। আগে তো 5,000 টাকা মনে বেশি। আগে মনে করেন যে জনপতি একটা করে দিতে, এখন 2 জন বা 3 জনে মিলে একটা করে দিবেন, পরিস্থিতি তেমন একটা সুবিধার না। হ্যাঁ, দাম বেশি। যদি ছোট গরু হয় একা কোরবান দিতে পারবো, আর বড় গরু হলে অংশীদার লাগবে, 2-3 জন লাগবে। বিক্রেতাদের দাবি, গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় খামার ও গৃহস্থ পর্যায়ে পশুপালনে খরচ বেড়েছে। এর সাথে যুক্ত হয়েছে বর্ধিত গাড়ি ভাড়া। এই কারণে গত বছরের তুলনায় প্রতিটি গরুর দাম 10 থেকে 30,000 টাকা পর্যন্ত বেড়েছে বলে দাবি তাদের। 1,70,000 3 বিঘা গরু, আর আপনার 5 মহিনা 6 মহিনাগুলো আপনার 4 লাখ 7 লাখ এরকম। গত বছর 80,000 টাকা যেটা, এটা এখন 1,10,000 কিংবা 5। গত বছর ধরো গোস্তর মন 30-32, এবছর 20 গরু 35,000-37,000 মন চলতেছে। কৃষক গরু ছাড়তেছে না, কারণ কৃষক গরু ছোট থেকে ফালছে। এই গরুটা তো নিয়ে কি লস দিয়ে বিক্রি করবে না, বাড়তি গাড়ি ভাড়া চাইতেছে। আগে আসতে পরে 30,000-40,000 টাকা, এখন 50,000 টাকা গাড়ি ভাড়া ঢোকাইতেছে, তাহলে সব মালের উপর পড়বে না। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, এবার চট্টগ্রামে কোরবানি পশুর চাহিদা রয়েছে প্রায় 8,18,125টি। এর বিপরীতে উৎপাদন হয়েছে 7,83,180টি পশু। ঘাটতি থাকা প্রায় 35,000 পশুর চাহিদা পূরণ করা হবে আশপাশের জেলা ও উত্তরবঙ্গ থেকে আনা পশুতে। নাটোর,
সিরাজগঞ্জ, নওগাঁ, ফরিদপুর এসব জায়গা থেকে গরু আসে। সুতরাং আমাদের যে ঘাটতিটা আছে 35,520, এই ঘাটতিটা ওইসব জায়গা থেকে আসার পরে আমাদের আর কোনো সংকট থাকবে না। গত বছর চট্টগ্রামে কোরবানির পশুর চাহিদা ছিল প্রায় 8,96,269টি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দীর্ঘ 9 বছর পর আবারও চীন যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দেয় ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান। বেইজিং পৌঁছানোর পর ডোনাল্ড ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। সফরের দ্বিতীয় দিনে বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দুই দেশের রাষ্ট্রপ্রধান ট্রাম্প শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ধারণা করা হচ্ছে বৈঠকে হরমুজ প্রণালী খুলে দিতে চীনের মাধ্যমে ইরানকে চাপ দিতে পারে যুক্তরাষ্ট্র। এছাড়াও নজরে থাকবে তাইওয়ান ও বাণিজ্য ইস্যু। বৈঠক পরবর্তী বেইজিংয়ের ঐতিহাসিক টেম্পল অফ হেভেন পরিদর্শন করবেন ট্রাম্প, শি জিনপিং। এছাড়াও দুই নেতা রাষ্ট্রীয় ভোজে অংশ নেওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে নতুন ধরনের ব্যাটেলশিপ বানাবে যুক্তরাষ্ট্র, যা প্রচলিত যুদ্ধজাহাজের গ্যাস টারবাইন বা ডিজেলের পরিবর্তে পারমাণবিক জ্বালানি দিয়ে চলবে। আর এমন এক প্রস্তাবনা কংগ্রেসে জমা দিয়েছে মার্কিন নৌবাহিনী। পরিকল্পনা অনুযায়ী নতুন ব্যাটেলশিপটির পরিচালনার জন্য পারমাণবিক চুল্লি ব্যবহার করা হবে, আর যার ফলে যুদ্ধযানটি আরও দ্রুত চলাচল করতে পারবে। ধারণা করা হচ্ছে ব্যাটেলশিপটির ওজন আনুমানিক 30 থেকে 40,000 টন হতে পারে, যা বর্তমান সময়ের ডেট্রয়ার যুদ্ধজাহাজের তুলনায় কয়েক গুণ বেশি শক্তিশালী। আশা করা হচ্ছে নতুন ধরনের এই যুদ্ধযানে লেজার বা ইলেকট্রোম্যাগনেটিক রেলগানের মতো পরীক্ষামূলক অস্ত্রও থাকবে, যা বারুদের পরিবর্তে বিদ্যুৎ ব্যবহার করবে। তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির সরবরাহ নিশ্চিতে ইরানের সাথে চুক্তি করেছে ইরাক ও পাকিস্তান। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বলা হয়েছে, এই চুক্তির মাধ্যমে উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস বাধা ছাড়াই হরমুজ প্রণালী দিয়ে আমদানি রপ্তানি করতে পারবে ইরাক পাকিস্তান। চুক্তির আওতায় রোববার ইরাকের দুটো তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে অতিক্রমের অনুমতি দিয়েছে ইরান। প্রতিটি জাহাজে ছিল প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল। আরও জাহাজ অতিক্রমের অনুমতি চেয়ে তেহরানের কাছে যোগাযোগ করেছে বাগদাদ। এরই মধ্যে জ্বালানি চুক্তির সুবিধা পাচ্ছে ইসলামাবাদ ও কাতার থেকে এলএনজি বহনকারী দুটি ট্যাঙ্কার পাকিস্তানের দিকে রওনা হয়েছে বলে জানানো হয়েছে রয়টার্সের এই প্রতিবেদনে।